চলুন দেখে নিই আজকের পত্রিকাগুলোতে কি গুরুত্বপূর্ণ খবর আছে। ঢাকার আজকের নিউজপেপারগুলোতে কিন্তু বেশ কয়েকটা বড় খবর, যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন, দেশের বড় উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আর ওই যে রাজনৈতিক সংস্কারের প্রস্তাব জুলাই সনদ, সেটা নিয়েও কথা হচ্ছে। তো প্রথমেই আসি ডাকসু নির্বাচন নিয়ে। বুঝতেই পারছেন অনেক দিন পর আজ হচ্ছে এই নির্বাচনটা। ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ কিন্তু বলছেন একদম স্বচ্ছ থাকবে সব, সিসিটিভি তো থাকছেই, সবাই ক্যামেরার নজরে থাকবেন। দেখুন অনেক রকমের প্রার্থী, আবার জাতীয় রাজনীতির একটা প্রভাবও থাকতে পারে। সব মিলিয়ে এবারের নির্বাচনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আর নিরাপত্তার জন্য প্রায় ২,০০০ পুলিশ থাকছে। এরপর একটু অর্থনীতির দিকে তাকাই। মহেশখালী মাতারবাড়ির যে বিশাল প্রজেক্ট, তা নিয়ে কিন্তু একটা চিন্তা। এটা কি পায়রা প্রকল্পের মতো অবস্থায় পড়বে, যেখানে ওই যে নাব্যতার সংকটে বিপুল টাকা পয়সা ঝুঁকির মুখে পড়েছিল? আবার দেখুন সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলছেন শুধু এগিয়ে যাচ্ছি এই আত্মতুষ্টিতে থাকলে হবে না, বরং অগ্রগতির গতিটা কিভাবে আরও বাড়ানো যায় সেদিকে মন দিতে হবে। আর ব্যবসায়ীরা, তারা নাকি প্রশাসনিক জট লেগে নিজেদের এতিমের মতো ভাবছেন। এটা কিন্তু গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতির কথা। বেশ সিরিয়াস কিন্তু। আর সবশেষ পয়েন্টটা হলো জুলাই সনদ নিয়ে। ওই যে রাজনৈতিক সংস্কারের সনদটা, সেটার ফাইনাল ড্রাফটে কিছু বড়সড় পরিবর্তন আসছে। যেমন ধরুন সনদকে সংবিধানের উপরে রাখা বা এর ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আপিল বিভাগকে দেওয়া। এই ধরনের প্রস্তাবগুলো থেকে সম্ভবত ঐক্যমত কমিশন এখন সরে আসছে। আর সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সেই পদ্ধতিটা চূড়ান্ত খসড়ায় না রেখে সুপারিশ আকারে অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া হবে। তাহলে আজকের খবরগুলো মূলত এই নির্বাচন, অর্থনীতির নানা চ্যালেঞ্জ আর রাজনৈতিক সংস্কারের ব্যাপারগুলোই সামনে আনছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শেরিফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজ আমরা কথা বলবো দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, মাতারবাড়ি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, জুলাই সনদের পরিবর্তন, মুক্তিযুদ্ধ নিয়ে সেনাবাহিনীর কঠোর অবস্থান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, কানাডায় অর্থ পাচার এবং নেপালের সহিংস বিক্ষোভসহ আরও নানা বিষয় নিয়ে। শুরুতেই দেখে নেওয়া যাক বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের খবর। প্রায় ৬.৫ বছর পর আজ এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, লুকোনোর কিছু নেই, সবাই ক্যামেরার অধীনে থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ পত্রিকাটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচন আয়োজনে তাদের ভালো প্রস্তুতি রয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, বিতর্ক এড়াতে হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ভোট গণনার সময় প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হবে। এমনকি বাইরে ইলেকট্রনিক পর্দায় ভোট গণনা দেখানোরও ব্যবস্থা থাকবে। অন্যদিকে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, প্রার্থী বৈচিত্র্যে লড়াইয়ের আভাস। পত্রিকাটি বলছে, এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক বেশি এবং বৈচিত্র্যপূর্ণ হওয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ডাকসুর শীর্ষ ৩টি পদেই ১৯ থেকে ৪৪ জন প্রার্থী হয়েছেন। শান্তিপূর্ণ ভোটের জন্য প্রায় ২,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবার আসা যাক দেশের উন্নয়ন প্রকল্প সংক্রান্ত একটি খবরে। বণিক বার্তার প্রধান শিরোনাম, পায়রার মতো স্বপ্নভঙ্গ হতে পারে মাতার বাড়িরও। এই প্রতিবেদনে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরের উদাহরণ টেনে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি ঘিরে সরকারের মেগা প্রজেক্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পায়রা বন্দরের রাবণাবাদ চ্যানেলে নাব্যতার সংকটের কারণে যেভাবে বড় জাহাজ ভিড়তে পারছে না এবং প্রকল্পটি দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মাতারবাড়ি প্রকল্প নিয়েও অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা চিন্তিত। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫৭,০০০ কোটি টাকার মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি চালু হলেও সেখান থেকে প্রত্যাশিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না। যেখানে সরকার মাতারবাড়িকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক হাব গড়ে তোলার মহাপরিকল্পনা করছে, যা দেশের জিডিপিতে $১৫০ বিলিয়ন যোগ করবে, সেখানে পায়রার ব্যর্থতা একটি সতর্কবার্তা দিচ্ছে। রাজনৈতিক অঙ্গনের খবর বলছে, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। মানবজমিন পত্রিকার শিরোনাম, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বড় পরিবর্তন আসছে। ঐক্যমত কমিশন সংবিধান ও আইনের ঊর্ধ্বে সনদকে স্থান দেয়া, সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করা এবং এর ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আপিল বিভাগকে দেওয়ার মতো প্রস্তাবগুলো থেকে সরে আসছে।
সনদ বাস্তবায়নের পদ্ধতিও সনদে উল্লেখ থাকবে না, কমিশন কেবল অন্তর্বর্তী সরকারকে সুপারিশ করবে। আজকের পত্রিকা বলছে, দলগুলো একমত না হলে বিশেষজ্ঞ মতামতই চূড়ান্ত। আগামী বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। সেখানে জুলাই সনদের ৮৪টি বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হবে। দলগুলো একমত হতে না পারলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই সরকারকে সুপারিশ করা হবে। এদিকে ইংরেজি দৈনিক নিউ এজের একটি খবরের দিকে নজর দেয়া যাক, যার শিরোনাম মবস নট টু বি অ্যালাউড টু আন্ডারমাইন লিবারেশন ওয়ার। অর্থাৎ সেনাবাহিনী বলছে, কোনো উচ্ছৃঙ্খল জনতাকে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে দেয়া হবে না। গতকাল ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল শফিকুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধাদের আগেও আমরা যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি, আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব। তিনি মব বা উচ্ছৃঙ্খল জনতার বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি আরও স্পষ্ট করেন যে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অর্থনীতির খবরে দেশ রূপান্তর শিরোনাম করেছে, বাংলাদেশ এগোচ্ছে এই বয়ান ফেলে দিতে হবে। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ এগোচ্ছে, আজকের বাস্তবতা এটি পর্যাপ্ত নয়। মূল বিষয় হল এগোনোর গতি। এগোচ্ছে বলে আত্মসন্তুষ্টির সুযোগ নেই। তিনি দুর্নীতির পাশাপাশি হয়রানিকেও একটি রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করেছেন। একই অনুষ্ঠানের খবর দিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে, ব্যবসায়ীরা এতিমের মতো অবস্থায়। সেখানে বারভিরার সভাপতি আব্দুল হক বলেছেন, রপ্তানি কাঠামোর দুর্বলতা, শুল্ক বাধা এবং প্রশাসনিক জটিলতায় ব্যবসায়ীরা আজ এতিমের মতো অবস্থায় এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। অর্থ পাচার নিয়ে নয় দিগন্তের একটি প্রতিবেদন বলছে, সুরক্ষিত রয়ে গেল কানাডার বেগমপাড়া। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের ১ বছর পার হয়ে যাওয়ার পরও কানাডায় পাচার হওয়া অর্থ উদ্ধারে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। যদিও বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট প্রাথমিকভাবে ১৮টি পাচারের ঘটনা শনাক্ত করেছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাকেই পরে সরিয়ে দেয়া হয়। অথচ কানাডার নতুন আইন অনুযায়ী পাচার হওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়া এখন অন্য অনেক দেশের চেয়ে সহজ। সবশেষে একটি আন্তর্জাতিক খবর। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তরুণ প্রজন্মের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাজধানী জুড়ে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।